নমস্কার। গল্প যখন ভাবায় চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প বক্তা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প বক্তা। কাগজে ছোট্ট একটি শোক সংবাদ বেরিয়েছিল। পরলোকে অধ্যাপক সুধাময় আচার্য। গত শনিবার অধ্যাপক সুধাময় আচার্য বরানগরের বাসভবনে পরলোক গমন করেছেন। তিনি বহুদিন ধরে হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন। শিক্ষা বিষয় কয়েকটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। মৃত্যুকালে তাঁর ৭৫ বছর বয়স হয়েছিল। তিনি তাঁর বিধবা স্ত্রী ও অগণিত গুণমুগ্ধ বন্ধুবান্ধব রেখে গেছেন। কাগজখানি সরিয়ে আমি ভাবলাম, কত সংক্ষেপে একটি দীর্ঘ জীবনের ইতিবৃত্ত লিখে দেওয়া যায়। অবশ্য কাগজে যতটুকু সংবাদ সুধাময়বাবুর সম্বন্ধে বেরিয়েছে তাও কম নয়। ইদানিং তিনি একেবারেই জনসাধারণের চোখের আড়ালে চলে গিয়েছিলেন। অবশ্য একসময় তিনি বক্তা হিসেবে খুবই প্রসিদ্ধি লাভ করেছিলেন। বড় বড় সাহিত্য সভায় তাঁর ডাক পড়ত। শ্রোতারা মুগ্ধ হয়ে তাঁর বক্তৃতা শুনত। অধ্যাপক হিসেবেও তাঁর বিশেষ খ্যাতি ছিল। বিভিন্ন কলেজ থেকে ছাত্ররা তাঁর বক্তৃতা শুনতে আসত। খানিকটা রোগব্যাধি, খানিকটা বা আত্মাভিমানই এর জন্য দায়ী। ইদানিং শ্রোতারা তাঁর দীর্ঘ বক্তৃতা তেমন পছন্দ করত না। তাঁর সভায় গোলমাল হতো। ক্রোধে ক্ষোভে তিনি বক্তৃতা বন্ধ করে দিতেন। ৪-৫ বার বিভিন্ন সভায় তাঁর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছিল। কলকাতায় এবং কলকাতার বাইরেও আমরা একসঙ্গে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছি। রবীন্দ্র জয়ন্তী, কখনো কোনো পাঠাগারের উদ্বোধন, কখনো বা কোনো ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আমি তাঁর সঙ্গী হয়েছি। যতদূর মনে পড়ে ১৯-২০ বছর আগে বেনেপুকুর অঞ্চলে একটি ক্লাবের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ হয়। ওই পাড়ার হাই স্কুলের প্রাঙ্গণে প্যান্ডেল বেঁধে ছেলেরা অনুষ্ঠানের আয়োজন করেছিল। তিনি সেই সভায় সভাপতির আসন গ্রহণ করেছিলেন। আমি ছিলাম তখন এ পাড়ারই বাসিন্দা। তাঁকে অভ্যর্থনা করবার ভার ছিল আমার উপর। ক্লাবের সেক্রেটারি তাঁর সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিলেন। বক্তৃতা শোনবার আগেই আমি তাঁর চেহারা দেখে মুগ্ধ হয়েছিলাম। অমন রূপবান পুরুষ সাধারণত দেখা যায় না। দীর্ঘ ঋজু দেহ, ৬ ফুটের কাছাকাছি লম্বা, ফর্সা রং, টানা টানা চোখ, মুখে স্মিত হাসি। আমার সঙ্গে আলাপ হওয়ার পর তিনি একটু হেসে বললেন, নানা কাগজে আপনার নাম প্রায়ই দেখি। লেখা কিন্তু এখনো বিশেষ পড়া হয়নি, পরে পড়ব। আমি বললাম, পড়তেই হবে এমন কোনো কথা নেই, হয়তো আপনার ভালো লাগবে না। তিনি বললেন, আমাকে অত বেরসিক ভাবছেন কেন? সেই সভায় বেশ জনসমাগম হয়েছিল। গান, অভিনয়, নৃত্যনাট্যের আকর্ষণ থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথ সম্বন্ধে তিনি প্রায় ১ ঘণ্টা বক্তৃতা করেছিলেন। সভায় কোনো বিশৃঙ্খলা হয়নি। বিদায় নেবার সময় ছোট একটি নোটবুকে তিনি আমার ঠিকানা লিখে নিয়েছিলেন। সৌজন্যবোধ থেকে আমিও তার ঠিকানা রেখেছিলাম। ভদ্রলোক বেশ সামাজিক। নববর্ষ ও বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি আগে চিঠি লেখেন, আমি পরে জবাব দিই।
বছর 2-3 বাদে চন্দননগরে এক সাহিত্য অধিবেশনে ফের তাঁর সঙ্গে আমার দেখা হলো। আমার ভাষণ খুবই সংক্ষিপ্ত হয়েছিল, কিন্তু সুধাময়বাবু শ্রোতাদের ক্ষতিপূরণ করলেন। তিনি 1 ঘণ্টারও বেশি সময় ধরে সাহিত্যের আদর্শ নিয়ে বক্তৃতা করলেন। তিনি সাহিত্যের কল্যাণ ধর্মে বিশ্বাসী ছিলেন। যে সাহিত্য জীবনকে উন্নীত করে না, তাঁর মতে তা সাহিত্যই নয়। লক্ষ্য করলাম, ডায়াসে উঠলেই তাঁর চোখ মুখের ভাব অন্য রকম হয়ে যায়। ভিতর থেকে তিনি যেন এক ধরনের উদ্দীপনা অনুভব করেন। এরই নাম কি প্রেরণা? ফেরার পথে আমরা একই সঙ্গে এলাম। সভার উদ্যোক্তারা একখানি প্রাইভেট কারের ব্যবস্থা করেছিলেন। সেই গাড়ি আমাদের কলকাতায় পৌঁছে দিয়ে গেল। গাড়িতে আস্তে আস্তে তিনি আমার পারিবারিক সংবাদ জিজ্ঞেস করলেন। আমার স্ত্রী পুত্রের খবর জেনে নিলেন। এবার আমিও তার সংসারের খবর জিজ্ঞেস করলুম। তিনি বললেন, সংসার? মা মারা যাওয়ার পর বহুদিন আমি একাই ছিলাম। তারপর কি যে দুর্মতি হলো! যে বয়সে শাস্ত্রে বানপ্রস্থের বিধান আছে, সেই বয়সে আমি বিয়ে করে ফেললাম। আমি একটু হেসে বললাম, ভালোই তো, দুর্মতি বলছেন কেন? তিনি বললেন, ভালো কি মন্দ তা ভবিষ্যতে বোঝা যাবে। তারপর তিনি খুব হাসলেন, বললেন, ব্যাপারটা গল্প লেখার মতো। কিন্তু আপনি যদি কথা দেন আমার জীবন বৃত্তান্ত নিয়ে গল্প লিখবেন না, তাহলে আপনাকে ঘটনাটা বলতে পারি। আমি বললাম, আপনি যদি লিখতে নিষেধ করেন তাহলে কেন লিখব? তিনি বললেন, অন্তত আমার মৃত্যুর আগে লিখবেন না। আমি হেসে বললাম, সেই দিন বহু দূরে থাকুক। তারপর তিনি তার বিয়ের উপাখ্যানটি আমাকে শোনালেন। বছর 5 আগে তিনি আসানসোলের এক সাহিত্য সভায় সভাপতি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। অন্যান্য সভায় যেমন বক্তৃতা করেন, সেই সভাতেও তাঁর বক্তৃতা কিছু দীর্ঘ হয়েছিল, কিন্তু সভা ছিল মন্ত্রমুগ্ধের মতো অচঞ্চল। কারও কোনো অস্থিরতা তিনি লক্ষ্য করেননি। কলকাতায় ফিরে আসবার সপ্তাহখানেক পরে তিনি একখানি চিঠি পেলেন। অপরিচিত একটি মেয়ের হাতের লেখা। অতিরিক্ত ডাকটিকিট দিয়ে লম্বা একখানা খামে সেই চিঠি পাঠানো হয়েছিল। তিনি খুলে দেখলেন, আসানসোলের সেই সভায় তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তারই অবিকল প্রতিলিপি। লেখিকার নাম সুরমা চক্রবর্তী। তিনি এই লেখাটি তাঁদের পত্রিকায় প্রকাশ করার জন্য সুধাময় বাবুর অনুমতি চেয়ে পাঠিয়েছেন। তিনি নিজে সভায় উপস্থিত থেকে বক্তৃতার এই প্রতিলিপি তৈরি করেছেন। পত্রিকাটি ছোট, মফস্বল শহরের কাগজ, আর প্রচার সামান্য। লেখকদের দক্ষিণা তাঁরা দিতে পারেন না। সব জেনেও সুধাময়বাবু যদি লেখাটি প্রকাশ করতে অনুমতি দেন, তাহলে লেখিকা বাধিত হবেন। পত্রিকাটির নাম নবরূপা। সুরমা চক্রবর্তী তার সম্পাদিকা। সুধাময়বাবু সম্মতি দিলেন। সম্পাদিকার সঙ্গে তাঁর পত্রালাপ চলতে লাগল। তারপর দেখা সাক্ষাৎ হলো। কুলটি বার্নপুর অঞ্চলে 2-1টি ক্লাবের অনুষ্ঠানে সুরমা উপস্থিত হলেন। তার আসানসোলের পৈতৃক বাড়িতে নিমন্ত্রিত হলেন সুধাময়বাবু। তারপর দুপক্ষেরই ইচ্ছা অনুযায়ী শুভ বিবাহ সম্পন্ন হল। সুরমার বয়স তখন বছর 35।
সুধাময় 50 অতিক্রম করেছেন। বয়সের এই ব্যবধানের জন্য তাঁর মনে কিছু দ্বিধা ছিল, কিন্তু সুরমা এগিয়ে এসে নিজেই সেই দ্বিধাটুকু দূর করে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, এতদিন পর্যন্ত আপনারা অবিবাহিত ছিলেন কেন? সুধাময়বাবু বললেন, দুটি ভিন্ন কারণে। সুরমা যে যুবকটিকে ভালোবাসতেন তাকে শেষ পর্যন্ত ঘৃণা করতে বাধ্য হয়েছিলেন, আর আমি প্রথম যৌবনে যে মেয়েটিকে ভালোবাসতাম, মৃত্যু তাকে অকালে কেড়ে নিয়েছিল। বললাম, আপনারা এখন সুখী তো? সুধাময় পাল্টা প্রশ্ন করলেন, আপনার কি মনে হয়? সুধাময়কে তাঁর বরানগরের বাড়িতে নামিয়ে দিলাম। তিনি বললেন, আসুন না, এক কাপ চা খেয়ে যান, আমার স্ত্রীর সঙ্গে আলাপও করিয়ে দেওয়া হবে। আমি বললাম, আজ থাক, রাত হয়ে গেছে, আর একদিন বরং আসব। আমার যাই করে যাওয়া আর হয়নি। কোনো সভাতেই সুধাময়বাবুর সঙ্গে দেখা হয়েছে। আমরা পরস্পরের কুশল সংবাদ জিজ্ঞেস করেছি। তারপর বহু দিন বাদে সিঁথির একটি সাংস্কৃতিক ক্লাবের অনুষ্ঠানে সুধাময়বাবুর সঙ্গে আমার দেখা হলো। তিনি একাই আসেননি, তাঁর স্ত্রীও সঙ্গে আছেন। সুধাময়বাবু আলাপ করিয়ে দিলেন। সুরমা তখন বেশ বর্ষীয়সী মহিলা, গায়ের রং কালো, মাথার চুলে অকালেই যেন পাক ধরেছে। চেহারা দেখে তাকে বেশ ব্যক্তিশালিনী বলে মনে হয়। সুরমা বললেন, আপনিই বুঝি আজকের সভায় সভাপতি? সবিনয়ে বললাম, হ্যাঁ। সুরমা বললেন, ভালোই হলো, আপনি কিন্তু আচার্যমশাইকে 5 মিনিটের বেশি বলতে দেবেন না। আমি বললাম, কেন? তিনি বললেন, ওর শরীর খুব খারাপ, ব্লাড প্রেশারে ভুগছেন, ডাক্তার বলে দিয়েছেন সভা টভা সব বন্ধ করতে, কিন্তু উনি কি কারোর কথা শোনার পাত্র? আমি হেসে বললাম, আপনার কথা নিশ্চয়ই না শুনে পারেন না। সুরমাকে যে কথা দিয়েছিলাম তা কিন্তু সেদিন রাখতে পারিনি। সেদিন অসুস্থ শরীর নিয়েও সুধাময় প্রায় আধ ঘণ্টা বক্তৃতা করেছিলেন। মাঝে মাঝে শ্রোতারা অসহিষ্ণু হয়ে উঠছিলেন, কিন্তু তিনি তা ভ্রুক্ষেপ করেননি, বরং মাঝে মাঝে শ্রোতাদের তিরস্কার করেছেন। তাদের অভব্য আচরণের কথা উল্লেখ করে তাদের লজ্জাবোধ উদ্রিক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হয়েছে বলে আমার মনে হয়নি। সেই আমাদের শেষ সাক্ষাৎ, সেই আমি তার শেষ বক্তৃতা শুনেছি। সভার শেষে মিসেস আচার্যের সঙ্গে আমার আরও একবার দেখা হলো। আমি তাঁর কাছে মার্জনা চেয়ে বললাম, আপনার অনুরোধ রাখতে পারিনি, আমারই দোষ। তিনি বললেন, আপনার দোষ? উনি কারুর নিষেধ শোনেন না, কোনো নিয়মকানুন মানেন না, নিজেই নিজের ক্ষতি করছেন। সুধাময়বাবু বললেন, সব জায়গায় উনি এই রকম নালিশ করে বেড়ান। আমাদের মধ্যে এখন একটিমাত্রই সম্পর্ক আছে, উনি ফরিয়াদি, আমি আসামি। কাগজে সুধাময়বাবুর মৃত্যু সংবাদ পড়বার পর আমি ভাবলাম, একবার মিসেস আচার্যের সঙ্গে দেখা করে আসা উচিত। যেতে যেতে আরও সপ্তাহখানেক গেল। তারপর সেদিন সন্ধেবেলা আমি গিয়ে ওদের বাড়ির কড়া নাড়লাম। মিসেস আচার্য এসে দরজা খুলে দিলেন। শোকস্তব্ধ শান্ত মূর্তি, পরনে কালো পেড়ে সাদা শাড়ি, গায়ে কোনো অলংকার নেই।
তিনি বললেন, আসুন। সামনেই ছোট একটি বসবার ঘর, দুটি কাঁচের আলমারিতে বইগুলি সযত্নে সাজানো, দেয়ালে সুধাময়বাবুর মধ্যবয়সের একখানি ফটো টাঙানো, তাতে একটি টাটকা রজনীগন্ধার মালা পরানো রয়েছে। মিসেস আচার্য একখানা চেয়ার দেখিয়ে বললেন, বসুন। ঘরে আরও চেয়ার ছিল, কিন্তু তিনি চেয়ারে বসলেন না, একটি মোড়া টেনে নিয়ে খানিকটা দূরে বসলেন। একটু চুপ করে থেকে আমি বললাম, আমি কাগজে খবরটা পেলাম। তিনি বললেন, কাউকেই খবর দেওয়ার সময় হয়নি। আমি ভাবলাম আপনার কথা মনে না পড়াই স্বাভাবিক, কারণ বহুদিন ওদের সঙ্গে যোগাযোগ ছিল না। বললাম, হঠাৎ এমন হলো কেন? তিনি বললেন, হঠাৎ নয়, ভুগছিলেন তো অনেক দিন ধরেই। ওই রকম শরীর নিয়ে সভায় টভায় যেতেন, আমার নিষেধ একেবারেই শুনতেন না। বলতেন, অত ভাবছ কেন? আমি ঘরের মধ্যে বিছানায় শুয়ে মরব না, মরব ডায়াসে দাঁড়িয়ে বক্তৃতা করতে করতে। এ আমার একমাত্র স্বাদ। আমি বললাম, সেই স্বাদ কি তার পূর্ণ হয়েছে? তিনি একটু হাসলেন, বললেন, না, পুরুলিয়া থেকে অসুস্থ শরীর নিয়ে তিনি এই বাড়িতেই ফিরে এসেছিলেন। আমি তার সেবা করার সুযোগ পেয়েছিলাম। আমরা দুজনেই একটুকাল চুপ করে রইলাম। তারপর তিনি বললেন, আপনার জন্যে চা করে আনি? আমি বললাম, না না, চাটা আজ থাক। মিসেস আচার্য সে কথা শুনলেন না, উঠে গিয়ে চা তৈরি করে আনলেন। আরও কিছুক্ষণ চুপচাপ কাটল। তারপর তিনি বললেন, আমার ইচ্ছা ছিল ওর বক্তৃতাগুলির একটি সংকলন বের করব। আমি যতদূর পেরেছি ওর বক্তৃতার রিপোর্ট নিজেই লিখে রেখেছি, কিন্তু সে আর কতটুকু? তাতে পুরো একটা বই হয় না। আমি বললাম, আপনার সেই প্রথম রিপোর্টটা আমাকে দেখাবেন? তিনি লজ্জিত হয়ে বললেন, আপনি সবই জানেন? আমি বললাম, হ্যাঁ, সুধাময়বাবু আমাকে বলেছিলেন। তিনি বললেন, আজ থাক, আর একদিন বরং। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, বেশ, আর একদিনই বরং এসে দেখা যাবে। এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প বক্তা।